ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আমরা নতুন সরকারের প্রায় 3 মাসের মতো কাটিয়ে ফেলেছি। অর্থনীতির যদি সামগ্রিক পরিস্থিতি বলি, খুব একটা সন্তোষজনক নয়। এটি সরকার পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে না, কিন্তু অর্থমন্ত্রী বা তারা যখন বলেন যে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে, তার মানে আমরা ধরে নিতে পারি যে আসলে অর্থনীতি ভালো না। একইভাবে আমরা আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে দুটো বিষয় কথা হচ্ছিল অনেক দিন ধরেই, তিস্তা প্রকল্প এবং পদ্মা ব্যারেজ। পদ্মা ব্যারেজ এবং তিস্তা প্রকল্প দুটি বড় প্রকল্প এবং দুটি আমাদের দেশের পানির ন্যায্য হিস্যা আনতে সহায়তা করবে, কিন্তু এ দুটোই আন্তর্জাতিক, অনেকটা আন্তর্জাতিক প্রকল্প বলতে হয়। অর্থাৎ ভারতের এখানে বিশেষ ভূমিকা থাকবে এই দুটি মহাপরিকল্পনা বাস্তবায়নে। সেই জায়গাতে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে বা জিও পলিটিক্যালি কতটুকু এগোতে পারবে সেটি একটি বিষয়। তিস্তা মহাপরিকল্পনা আমরা শুনতে পাচ্ছি যে চীন আসতে পারে। চীন আসলে ভারত বাংলাদেশের দিকে কতটা এগোবে, আর চীন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন, সেটি আমাদের নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবছে। বিএনপি নির্বাচনের পর থেকে কিন্তু একের পর এক জনবান্ধব কর্মসূচি তারা বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটি বাস্তবায়নের সফলতার হার কতটুকু, এটি একটি প্রশ্নের সম্মুখীন। জনবান্ধব কর্মসূচি ও বিরোধী দলের ভূমিকা, এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এই বিষয় নিয়ে কথা বললে যে এই জনবান্ধব যে কর্মসূচিগুলো নিয়েছে, বিভিন্ন ধরনের কার্ড বিতরণ, এইটাতে কতটা সফলতা পাওয়া গিয়েছে। কর্মসূচি নিঃসন্দেহে জনবান্ধব, কিন্তু এগুলোর কিছু বিষয় আছে, যেমন আমরা অনেকেই বলি যে স্থান, কাল, পাত্র, এই তিনটির উপরে নির্ভর করে আসলে একটা কর্মসূচি কতটা জনবান্ধব হয়। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বিএনপির জামালপুর 3 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 16 সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার, গাজীপুরে প্রধানমন্ত্রী। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান। অন্তর্বর্তী সরকারকে টিকা সংকট নিয়ে 10 বার সতর্ক করে ইউনিসেফ। পরিস্থিতি জটিল হয় গত বছর দীর্ঘ সময় হামের টিকার সংকটে। আর্থিক খাতগুলো বিকেন্দ্রীভূত করা হবে, জানিয়েছেন অর্থমন্ত্রী। আমরা ইকোনমিটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ট্রান্সপারেন্ট ম্যানার, অ্যাকাউন্টেবল ম্যানার, সবার পক্ষ থেকে উই আর গেটিং সো মাচ ইন্টারেস্ট। বিগত সময়ে আর্থিক তথ্যের গরমিলে ব্যাংক কোম্পানির মূলধনে ঘাটতি, বললেন অর্থ উপদেষ্টা। বিদ্যুৎ বিভাগকে লুটপাটের সিন্ডিকেট বানিয়েছিলেন বিপু, সহযোগী পিডিবির 4 সাবেক চেয়ারম্যান সহ 13 জন। আলমগীর কবিরকে দুদকের জিজ্ঞাসাবাদ। এবং দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হটিয়ে 5 নম্বরে টাইগাররা। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পরে শুরু করি। আমি একটু মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে আসি। জনবান্ধব কর্মসূচির কিন্তু আমরা দেখছি জনবান্ধব কর্মসূচি, নিঃসন্দেহে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো জনবান্ধব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাস্তবায়নের সফলতা কতটুকু, বা ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশের মানে আমরা অর্থনীতির ভাষায় বলে লিকুইড মানির এতটা শর্টেজ বাংলাদেশের, অর্থাৎ হলো আপনার ক্যাশ টাকা বা নগদ টাকার কমতি আছে, সেখানে এত টাকার এত জনবান্ধব কর্মসূচি, এরপরে তো মহাপরিকল্পনাও আপনারা নিচ্ছেন, এগুলো কোন দিকে যাচ্ছে আসলে? আপনাদের অর্থমন্ত্রী বলছেন যে আমাদের ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে। ঘুরে দাঁড়াতে নিঃসন্দেহে সময় লাগবে। আমাদের যাত্রা শুরু হয়েছে বিপর্যস্ত অর্থনীতি সাথে নিয়ে।
বিগত বহু বছরের দুর্নীতি, লুটপাট, আমাদের অর্থনীতি, আমাদের আর্থিক খাত, আমাদের ব্যবসা বাণিজ্য আপনার একেবারেই ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বিএনপিকে যাত্রা শুরু করতে হয়েছে। ইতিমধ্যে বিএনপির সরকারের, জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে। 3 মাস খুব বেশি দিন না। আমাদের বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা আছে যে নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিই, নির্বাচন হয়ে যাবার পর সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়নের ধীর গতি অথবা বাস্তবায়ন হয় না, এমন তিক্ত অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। বিএনপিকে আপনার সাধুবাদ জানাতেই হবে। আমি মনে করি সকলকেই সাধুবাদ জানাতে হবে। এ কারণে যে বিএনপি নির্বাচনের আগে জাতির সামনে যেসব অঙ্গীকার করেছিল, যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, এই 3 মাস যেতে না যেতেই বিএনপি তার দেওয়া প্রতিশ্রুতি, তার দেওয়া অঙ্গীকার এক এক করে আপনার পূরণ করতে শুরু করেছে সীমিত আকারে। পুরোপুরি পূরণ করতে, পুরোপুরি বাস্তবায়ন করতে সময় লাগবে। ইতিমধ্যে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি, কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত বিএনপি মওকুফ করে দিয়েছে। বিএনপির বহুল আলোচিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে সারা দেশেই আপনার পাইলট প্রজেক্ট হিসাবে সারা দেশেই আপনার জেলায়, উপজেলায়, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আপনার বাস্তবায়িত হচ্ছে। বিএনপি আপনার আমাদের খাল খননের কর্মসূচি দিয়েছিল নির্বাচনের আগে, এবং ইতিমধ্যে সারা দেশে খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কর্মসূচি শুরু করেছিলেন উনি ওনার জীবদ্দশায়, আমাদের পানি ধরে রাখবার জন্যে, আমাদের মৎস্য সম্পদ রক্ষা করবার জন্যে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্যে সেই খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দেখানো পথে জনাব তারেক রহমান সেই খাল খননের কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন শুরু করেছে। বৃক্ষরোপণ করে বাংলাদেশটাকে সবুজ করার একটা পরিকল্পনা বিএনপির আছে। নির্বাচনী ইস্তেহারেও বিএনপি তা বলেছে। সারা বাংলাদেশে এই 5 বছরের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণের একটা কর্মসূচি বিএনপি হাতে নিয়েছে, এবং ইতিমধ্যে সেই কর্মসূচি ধাপে ধাপে আপনার বাস্তবায়িত হচ্ছে শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, সব জায়গাতেই। বিএনপি নতুন করি স্পোর্টসের নামে আপনি খুদে খেলোয়াড়দের সারা বাংলাদেশ থেকে তুলে আনবার চমৎকার একটা কর্মসূচি গ্রহণ করেছে। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, আপনার নজর এড়িয়ে যায় নাই। বিএনপি খেলোয়াড়দের আপনার তাদেরকেও আপনার সম্মানী ভাতা আপনার দেওয়ার আপনার ব্যবস্থা আপনার চালু করেছে। বিএনপি নির্বাচনের আগে আমাদের মসজিদ সহ সকল ধর্মের উপাসনালয়গুলোর জন্যে আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ে আপনার যারা আপনার পুরোহিত, যারা আপনার পরিচালক, তাদের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে সম্মানী এবং ভাতা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে আপনার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে, প্রত্যেকটা পৌরসভায় একটা করে মসজিদ এবং প্রত্যেকটা উপজেলায় আপনার 2টা করে মন্দির এবং অন্যান্য আপনার উপাসনালয় কিন্তু আপনার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের আওতায় ইতিমধ্যে কিন্তু আপনার আনা হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে। বিএনপি আপনার আগামী জুলাই মাসে আমাদের স্কুলের বাচ্চাদের আপনার
স্কুলের বাচ্চাদের আপনার বই, স্কুল বই, ড্রেস এবং স্কুল ব্যাগ। ব্যাগ এবং বাচ্চাদের আপনার পায়ের জুতা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। তো আমি মনে করি যে মাত্র 3 মাস সময়ের মধ্যে বিএনপি নির্বাচনের আগে তার দেওয়া প্রতিশ্রুতি আপনার ধাপে ধাপে আপনার পাইলট প্রজেক্ট হিসাবে বাংলাদেশে আপনার বাস্তবায়ন করছে এবং বাস্তবায়ন করার মধ্য দিয়ে এটা বিএনপি এটা প্রমাণ করছে যে আমরা নির্বাচনের আগে, ভোটের আগে মানুষের সামনে, মানুষের জন্য, দেশের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেসব আপনার আপনি জনবান্ধব প্রতিশ্রুতি, সেই সব জনপ্রিয় প্রতিশ্রুতি, সেসব প্রতিশ্রুতি বিএনপি বাস্তবায়ন করে চলেছে। আর মানুষ কি চায়? মানুষ চায় হলো আপনার স্বস্তি চায়, মানুষ চায় আপনার স্বাভাবিক জীবন চায়, মানুষ চায় আপনার নিরাপত্তা চায়, মানুষ চায় আইনের আশ্রয় চায়, মানুষ আপনার ন্যায় বিচার চায়, মানুষ তার একটা সহজ জীবন যাপন চায়। বুঝতে পারছি। এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি বিএনপি ইতিমধ্যে এই 3 মাস কালের মধ্যে মানুষের জীবনটাকে একটু স্বস্তিদায়ক করবার জন্যে, একটু সহজ করবার জন্যে বিএনপি ইতিমধ্যে দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি একটু কর্নেল বাতানের কাছে আসতে চাই। আইএমএফ তার টাকা কিস্তি বন্ধ করে দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন এটা। আইএমএফ যেখান থেকে, যদিও অর্থমন্ত্রী বলেছেন যে এখনো কথাবার্তা, কিন্তু আমরা যতটুকু ইনফরমেশন পেলাম যে আইএমএফ তার কিস্তিটা এখন দিবে না, কারণ তারা বলেছেন যে আর্থিক খাতে সংস্কার যেটা চেয়েছিল বিএনপি সরকার করেনি। এটি একটি কথা বললাম। এর সঙ্গে এই যে কয়টা কর্মসূচির কথা বললেন মোস্তাফিজুর রহমান বাবুল, সবগুলোই কিন্তু লিকুইড মানি কর্মসূচি, মানে ক্যাশ টাকা লাগবে আপনার। অবশ্যই এটা ভালো কর্মসূচি, কিন্তু ঠিক এই পর্যায়ে সরকার, বিভিন্ন ধরনের সরকার আছে, কখনো সরকার ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এগিয়ে যায়। অনেকেই মনে করেন যে এই সময় আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান, আমাদের যে এখানে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এগিয়ে যাওয়া, যে একটু দেখি আবার আগে, যাতে আমাদের জমাটা আরও বাড়ে, এরকম বলে। আমার কথার সাথে একমত হতে হবে না, এরকম অনেকে অর্থনীতি। আপনার কি মনে হয়, আপনাদের জায়গা থেকে আপনার কি অবস্থান মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে। বিরোধী দলের সদস্য হিসেবে বিষয়গুলো তো আমি তো একটু ক্রিটিক্যালি দেখার কথা আমার, তারপরও ক্রিটিক্যালি দেখলেও আপনি অবশ্যই লজিক্যালি দেখবেন। আমি সেটাই বলতেছি যে তারপরও ভাই যে বিষয়গুলো জনবান্ধব কর্মসূচি হিসাবে যেগুলো উল্লেখ করেছেন, নিঃসন্দেহে জনবান্ধব কর্মসূচি, কোনো সন্দেহ নাই। মানুষ কিছু না কিছুটা উপকার হবে, কিন্তু যেটা আপনি যে প্রসঙ্গটি আপনি এনেছেন যে সরকারের হাতে লিকুইড মানির ঘাটতি আছে, আইএমএফের ঋণের ব্যাপারে অর্থমন্ত্রী তো এখনও বলছে, সংসদেও চলাকালীন সময়েও প্রসঙ্গটা মনে হয় এসেছিল, তখনও তিনি আশাবাদী, তখনও ছিলেন, এখনও হয়তো আশাবাদী আছেন। আইএমএফ তো সবসময় ঋণ ছাড় দেওয়ার আগে বিভিন্ন শর্ত দেয়, এবারের শর্তটা হয়তো অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে। তো অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা কিছুটা একটু খারাপ সিগন্যাল দেখেছি, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, এটা এভাবে না হলে ভালো হতো, একটু সময় নিয়েও করা যেত নিঃসন্দেহে। আর যে ঋণ খেলাপি যারা, বিশেষ করে যে বড় বড় ঋণ খেলাপি, এস আলম থেকে শুরু করে নাসা গ্রুপের, এদেরকে মাত্র 7.5% যে খেলাপি ঋণ তা পরিশোধ করে তাদের আবার রিশিডিউল করা যাবে আর কি। এবং এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন এসেছিল সংসদে, আমাদের অর্থমন্ত্রী মহোদয় উনি এটাকে ব্যাংকের একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে উত্তর দিয়েছেন। ঋণ রিশিডিউল করা ব্যাংকের স্বাভাবিক প্রক্রিয়া, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তো সাধারণ ঋণ নয়। তারা ঋণ নিয়ে পরিশোধ করেন নাই, বেনামে নিয়েছে, অনেক ঋণ গ্রহীতার ঠিকানা ঠিক মতো নাই, কোল্যাটারাল নাই, তো এগুলো স্বাভাবিক ঋণ নয়। তো এগুলো তারা শুরুতেই ডিফল্টার হয়েছে, শুরু থেকেই। এনারা যদি ঋণ পরিশোধ করে ভালো, ওনাদেরকে আসার সুযোগ কেন করা হলো, এটাও সংসদে প্রশ্ন এসেছিল। উনি বলছেন উই হ্যাভ কেপ্ট দ্য উইন্ডো ওপেন,
তো উইভ কেপ্ট দ্য উইন্ডো ওপেন বলে হয়তো উনি যেটা বুঝতে চেয়েছেন যে তারা তাদের যেহেতু ব্যবসা বাণিজ্য আছে, আমরা একটা সুযোগ রাখলাম, তারা যদি এসে কন্ট্রিবিউট করতে পারে ভালো, এভাবেই হয়তো উনি মিন করেছেন। ওনার এটার মধ্যে একটা উনি আশাবাদী মনে হয়েছে, কিন্তু নাও তো হতে পারে। তারা অতীতে যে ধরনের আচরণ তারা করেছে বা তাদের যে পারফরমেন্স দেখা গেছে, তার ভিত্তিতে তাদের কাছ থেকে খুব ভালো কিছু একটা আশা করা যায় না। একীভূত যে ব্যাংকগুলো, সেগুলোর বিনিয়োগকারীরা উদ্বেগের মধ্যে আছে, সেখানেও মনে করা হচ্ছে যে এগুলো আবার আগে পূর্বের মালিকদের কাছে ফিরে যাবে। তো ওই যে আপনি বললেন যে ট্রায়াল অ্যান্ড এরর চলতেছে, আমরা এটাকে বলা যায় আমরা যদি এক পা আগালাম তো 5 পা পিছালাম, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তাদেরও একটা বিবেচনা ছিল, সেগুলো যদি বিবেচনা করতো, তাদের কোনো ত্রুটি থাকলে আরও ভালোভাবে যদি এটা করা যেত, সকলকে অ্যাকোমোডেট করে, সকলের স্বার্থ সংরক্ষণ করে, সেটা একটা হতে পারতো। কিন্তু একেবারেই জিনিসটাকে মানে যেভাবে ডিল করা, কিন্তু আমি যেটা বুঝি যে বড় কোম্পানিগুলো যদি ফেরত না আসে তাহলে তো আমাদের এই বাজারে টাকাগুলো আসবে না। সরকারের এটা এক ধরনের নেগেটিভ সিদ্ধান্ত, অর্থনীতিতে বলে নেগেটিভ সিদ্ধান্ত, কিন্তু এটার পজিটিভিটি থাকে হলো ভেতরে, যে এই কোম্পানিগুলো তো টাকাগুলো তারা গচ্ছিত রাখছে, তাদের টাকাগুলো আরও মার্কেটে আনার জন্য অনেক সময় এটা এক ধরনের ফাঁদ বা ছুতা। বলছেন, আমিও সেই অ্যাঙ্গেলেই কথা বলেছি যে উনি একটা আশা ধরে রেখেছেন। কিন্তু এটা আসলে কতটুকু সরকার যে দিক থেকে চিন্তা করে সেটা কতটুকু বাস্তবতা, অতীতের পারফরমেন্স দেখে খুব একটা আস্থা রাখা যায় না। কারণ যে কায়দায় যেভাবে তারা ঋণগুলো নিয়েছে, বা যেভাবে মানে ব্যাংকগুলো নিয়ে এবং হ্যান্ডেল তাদের করা হয়েছে, যে চুরির যে কৌশল, নাকি চুরির যে কৌশল বাজারে চুরিও নয়, মানে চুরি তো মানুষ একটু গোপনে করার চেষ্টা করে, ডাকাতি বা তার চেয়েও ওপেন। তো কাজে এই ক্ষেত্রে কতটুকু আশা করা যায়, সরকার যদি ম্যানেজ করে উঠতে পারে ফাইন। আমরা তো চাই, আমরা বিরোধী দল হলেও আমরা চাই যে সরকার সফল হোক, দেশ ভালো চলুক। দেশের অর্থনীতি ভালো হলে তো আমরা সকলে ভালো থাকবো। আমিও ছোটোখাটো ব্যবসা করি, অর্থনীতি ভালো হলে আমার ব্যবসাও ভালো চলবে। কিন্তু অর্থনীতি যদি ভালো না হয় দেশে, তারা ফেরত আসতে পারে যদি সরকার সেই পরিমাণ ভয় দেখাতে পারে। সরকার কি তাদেরকে ভয় দেখানোর মতো অবস্থায় আছে? তাদের তো অন্যান্য ইয়াও আছে, অন্যান্য সমস্যাও আছে, তাদের অন্যান্য অপরাধও আছে, শুধু এইটা না, এই ব্যাংক খাতের বিষয় নয়। এখন আমার মনে হয় না তারা ফিরে আসবে, বা সরকার যে আশা নিয়ে। গত সপ্তাহে সে তার নাগরিকত্ব এসালাম যিনি, তিনি নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আবারও আবেদন করেছেন। হ্যাঁ, করতে পারে, এগুলো তো সবই তার কৌশল। যে লোক বাংলাদেশের নাগরিকও থাকতে চায় না, সে কিভাবে কেন ফিরে আসবে? হ্যাঁ, মানে এটা তার সবই তার কৌশলের অংশ। আমি যেগুলো জানতে চাচ্ছিলাম যে জনবান্ধব কর্মসূচি নিয়ে, জনবান্ধব কর্মসূচিগুলো নিয়ে, যেটা ওই যে টাকা আমরা জানি যে, আমি রিসেন্ট ফিগারটা জানি না, কিছুদিন আগে শুনেছিলাম যে কত 41,000 কোটি টাকা মনে হয় অলরেডি ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। সরকার ব্যাংক থেকে ধার করে সরকার পরিচালিত হচ্ছে। এখন কৃষক কার্ড যে কৃষক পেয়েছে, বা ফ্যামিলি কার্ড যে ফ্যামিলি পেয়েছে, উদ্দেশ্যটা মহৎ। একটা পরিবারের একজন মহিলা তার যদি ক্ষমতায়ন হয়, আর্থিক ক্ষমতায়ন এই সামান্য হলেও তার হাতে থাকে, পরিবারে তার একটা মর্যাদা বাড়ে, নারীর ক্ষমতায়ন হয়। কিন্তু কথা হচ্ছে যে এখানে বিরোধী দল হিসাবে আমাদের আরও কিছু বক্তব্য আছে। এই সিলেকশনের ক্ষেত্রে আমাদের বক্তব্য আছে। এটা আমাদের কি সিলেকশন, মানে সেখানে হয়তো দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের যে ডেপুটি স্পিকার মহোদয় একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, উনি যদিও বলেছেন যে যাদের পাওয়ার কথা তারা পায়নি, যাদের পাওয়ার কথা তারা পেয়েছে। তো আমরা মনে করতেছি হয়তো সরকারি দলকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরেও অনেকগুলো কাজই, খাল খনন কর্মসূচি নিঃসন্দেহে ভালো। তারপরে আপনার খেলোয়াড়দের সম্মানিত ভাতা। তবে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা দিলে ছাত্ররা উপকৃত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের শিক্ষার মান খুবই খারাপ অবস্থা, শিক্ষার মানের খুবই খারাপ। আমাদের, আমি যতটুকু জানি, প্রাইমারি লেভেলে, ভাই হয়তো জানেন তথ্যটা, যে প্রায় 70-75 হাজার শিক্ষকের পদ খালি। গত বছরে সার্কুলার হয়েছে একটা, মনে হয় মাত্র 10,000 পদের।
আমাদের প্রত্যেকের গ্রামের বাড়ির আশপাশে তো প্রায় প্রাথমিক বিদ্যালয় আছে। আমার ওখানে যে বিদ্যালয়টা সেখানে রুম হলো সর্বসাকুল্যের রুম 5টা, তো শ্রেণীও 5টা, তো শিক্ষকরা বসে একটা রুমে 4টে দিয়ে জোড়াতালি দিয়ে ক্লাস করে। তো তারপরে সবসময় ওই 4জন শিক্ষক থাকে না বা 5জন শিক্ষক থাকে না। তো এগুলোর প্রতি যদি দৃষ্টি দেওয়া হয় তাহলে ভালো হয়। এবং এই কাজগুলোর সঙ্গে আমার মনে হয় রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন জড়িত হয়ে যাবে তখন দেখা যাবে ওই জুতা, ব্যাগ, ড্রেস এগুলোই হবে আলোচনা। আমরা তারপর আরো 3 মাস দেখতে চাই, অন্তত 6 মাস একটা গ্রেস পিরিয়ড থাকুক সরকারের। আমরা চাই সরকার সফল হোক। হ্যাঁ, সরকার অবশ্যই সরকার সফল হোক। আপনার বিরোধী দল যে বিরোধী দল ইজ এ পার্ট অফ এ গভর্নমেন্ট এন্ড প্রাইম মিনিস্টার ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য বিরোধী দল হিসেবে তো আমরা আশা করি নেক্সট টাইম এটা ভালো কিছু আশা করি। হ্যাঁ, কারণ বাংলাদেশ দেশ চাই। অনেকদিন পরে আমরা ভোটের সরকার পেয়েছি। আমি বিরতিতে যাব, তবে বিরতিতে যাবার আগে আলোচনার বিষয়টা বলে যাচ্ছি যে সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে, কিন্তু বিষয়টি এখনও আদালতে বিচারাধীন অবস্থায়। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা, সরকার আদালত অবমাননা করেছে। এটি আজকেরই বিষয়, এটি শিশির মনির বলেছেন। হ্যাঁ, অর্থাৎ আমরা দেখছি যে আইন মন্ত্রণালয়ের সঙ্গেই এই বিচার বিভাগকে আত্মীকরণ করা হচ্ছে। এতে আসলে সরকারের অবস্থান কি? মুস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে প্রশ্ন থাকবে, আর ওনার যে বক্তব্য আছে সেই বক্তব্যের খণ্ডন করতে চাইলে তখন খণ্ডন করবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, অল্প কিছুক্ষণ পরেই ফিরছি। পরে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মুস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে সকাল থেকে আজকে আলোচনা হয়েছে, মঙ্গলবারে রাষ্ট্রপতি সিগনেচার করেছেন, সেটি হলো যে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, এই বিষয়ে যেই আইনটি হয়েছে, স্বাধীন সচিবালয়, সুপ্রিম কোর্টের সচিবালয়, এটি কিন্তু খুব বহুল আলোচিত ছিল এবং স্বাধীন বিচার বিভাগের জন্য এটা অনেকটা অপরিহার্যই ছিল এবং বিএনপিও কিন্তু এটার সাথে একসময় একমত ছিল। তো বিএনপি সরকার গঠনের পরে আপনারা ওই যখন রাজপথে ছিলেন তখন যে বিষয়ে একমত ছিলেন, সংসদের ভেতরে প্রবেশ করার পরে সেই বিষয়ে আপনারা কি ভাবছেন? না, আমরা আমাদের অবস্থান পাল্টায় নাই। বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে এবং দেশে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, বিএনপি তা চায়। যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে বিগত সরকারের আমলে যেই সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে সেই সচিবালয়টাকে বাতিল করে দেওয়া হয়েছে আর কি। এবং আমি আশা করি যে আপনার বিএনপি সার্বিক দিক বিবেচনায় নিয়ে, বিগত সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট না, তারও আগে। আচ্ছা, তো আমি বিশ্বাস করি যে বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা তার দেওয়া অঙ্গীকার পূরণ করবার জন্যে আপনার প্রয়োজনীয় আলাপ আলোচনা শেষে সকলের সাথে পরামর্শ করে, সকলের পরামর্শ নিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আপনার সচিবালয় এটা প্রতিষ্ঠা করবে এবং সেই সচিবালয় প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আজকের যে বিতর্ক, সেই বিতর্কের একটা অবসান ঘটবে। তো আপনার আমি এই সাথে আপনার আমার সহ আলোচক উনি ওনার বক্তব্যে একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে এই যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণে দলীয় বিবেচনা প্রাধান্য পাচ্ছে আর কি। তো আমাদের ডেপুটি স্পিকার উনি কিন্তু এই প্রসঙ্গে উনি বক্তব্য রেখেছেন। উনি নিজেই কিন্তু বলেছেন যে দলকে সম্পৃক্ত করা হয় নাই, এবং এখন পর্যন্ত এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের বিতরণের যে তালিকা তৈরি করা হচ্ছে, এই তালিকা তৈরিতে কোথাও কোনো পর্যায়ের দলকে সম্পৃক্ত করা হচ্ছে না এবং হবেও না। বরং আপনার ডেপুটি স্পিকার সেই কথাটাই বলেছেন যে আমার এলাকাতে আমার দলকে সম্পৃক্ত করা হয় নাই এবং এ কারণে আরও অনেকেরই পাওয়া উচিত ছিল, কিন্তু আপনার অনেকেই পান নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার এটা আমি ওনার সাথে আমি আপনার
মানে একমত পোষণ করব যে আমাদের আপনার শিক্ষকের স্বল্পতা আছে আমাদের সকল পর্যায়ে, এটা প্রাইমারি পর্যায়ে, আপনার হাই স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে আমাদের শিক্ষকের স্বল্পতা আছে। কিন্তু বর্তমান সরকার কিন্তু আপনি ইতিমধ্যে আপনার নানা পর্যায়ে শিক্ষক নিয়োগ আপনার এটা কিন্তু আপনার বর্তমান সরকারের আপনার আপনার দায়িত্বভার গ্রহণ করবার পর থেকে কিন্তু শিক্ষক নিয়োগ কার্যক্রম কিন্তু আপনার চলছে। একটা বড় সমস্যা হচ্ছে যে আপনার গ্রামাঞ্চলে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কম। গ্রামাঞ্চলে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম, এবং আপনার এই শিক্ষার্থীকে আপনার প্রাইমারি স্কুল পর্যায়ে ধরে রাখবার জন্যে কী করে ধরে রাখা যায় তার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে, সরকারকে নানা উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং ইতিমধ্যেই আপনার একটা প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য কিন্তু আপনার একটা মিড ডে মিল আপনার চালু করা হয়েছে, এবং এটাও পাইলট স্কিম আকারে আপনার চলছে, এবং সামনে এটা সারা দেশে চালু করা হবে। এবং সেই সাথে একটা বড় ইস্যু হচ্ছে যে আপনার শিক্ষার মান, আমাদের প্রাইমারি লেভেলে আমাদের শিক্ষার মান, হাই স্কুল লেভেলে আমাদের শিক্ষার মান, আমাদের মফস্বলে স্কুল কলেজগুলোতে শিক্ষার মান, আমাদের জাতীয় পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়, জাতীয় পর্যায়ে নানা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার মান নিয়ে তো আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। একটা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আপনার কায়েম করা, এবং আমাদের শিক্ষার্থীরা যেন আপনার এই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আপনার তারা যেন প্রতিযোগিতা করে তারা যেন টিকে থাকতে পারে, তারা যেন আপনার একটা জায়গা করে নিতে পারে, তার জন্য কিন্তু আমাদেরকে আমাদের সবাইকে কিন্তু আপনার গভীরভাবে ভাবতে হবে। ভেবে আপনার এই শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনা, একদম একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত, মানে সকল পর্যায়ে সে শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন আনা কিন্তু খুবই আপনার জরুরি। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমি মনে করি যে বিএনপি আপনার নির্বাচনের আগে তার 31 দফাতে, নির্বাচনের আগে তার দেওয়া প্রতিশ্রুতিতে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেছে। বিচার ব্যবস্থা আপনার স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে, বিএনপি সেই অঙ্গীকার ব্যক্ত করেছে। এবং আপনার যে সচিবালয় যেটা বাতিল করা হয়েছে, আমার ধারণা যে খুব তাড়াতাড়ি আপনার সকল পক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে এই সচিবালয় এটা পুনঃপ্রতিষ্ঠা করা হবে আর কি। কারণ বাতেন আমি একটু বলতে চাই যে এই যে সচিবালয় স্বাধীন বিচার বিভাগের জন্য, স্বাধীন বিচার বিভাগের জন্য সচিবালয় তৈরি, এটাও কি জনবান্ধব কর্মসূচি কিনা, এটা আপনি বিশ্বাস করেন কিনা? আমি মনে করি যে আপনার বাংলাদেশের মানুষ চায় স্বাধীন বিচার ব্যবস্থা, বাংলাদেশের মানুষ চায় হস্তক্ষেপ মুক্ত বিচার ব্যবস্থা, এবং স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করার জন্যে আপনার স্বাধীন আপনার বিচার ব্যবস্থার জন্য স্বাধীন সচিবালয়, এইটা আপনার নির্বাচন কমিশনের যেমন একটা সচিবালয় আছে, আমি মনে করি যে বিচার ব্যবস্থার জন্য আমি একটা বিষয় অপরিহার্য একটা বিষয় আমি আপনাকে উল্লেখ করি, জনগণ চায় যে একজন নারীর বয়স 84 বছর, একজন নারী বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি গভীরভাবে অসুস্থ এবং খুব দারুণভাবে তার পরিস্থিতি তারপরে তিনি কিন্তু জামিন পাননি। কেন পাননি, কি মনে হয় আপনার? ওই যে বিচার ব্যবস্থার আপনার দলীয় প্রভাব এবং বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণের কারণে, বিচার ব্যবস্থা তো স্বাধীনভাবে, খালেদা জিয়ার কথা বলছি, বিচার ব্যবস্থা তো স্বাধীনভাবে তার বিচার কার্য তো পরিচালনা করতে পারে নাই। বিচার ব্যবস্থা আপনার ফরমাইশি রায় দিয়েছে, বিচার ব্যবস্থা সরকার ইচ্ছায় পরিচালিত হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে বিচার ব্যবস্থা যেন সরকারের ইচ্ছায় পরিচালিত না হয়, বিচার ব্যবস্থার উপর যেন সরকারি দলের আপনার অযাচিত প্রভাব হস্তক্ষেপ না থাকে, বিচার ব্যবস্থা যেন স্বাধীনভাবে তার দেশের জন্য, রাষ্ট্রের জন্য তার বিচার কার্য পরিচালনা করতে পারে, আমরা সেই বিচার ব্যবস্থাই চাই। কর্নেল বাতেন, আপনি এই বিষয়ে যদি বলেন। আমি আরেকটু বলি, আপনাদের একটা সুবিধা আছে যে আপনারা এখনো একবারও সরকারে যান নাই, এই জন্য আপনাদেরকে আর কি ওইটা বলা যায় না যে সরকারে গেলে কি করবেন। আর সব দলই সরকারে গিয়েছে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি। না, ওনারও সরকারে ছিলেন আপনার। হ্যাঁ, আপনারা আংশিক সরকারে ছিলেন, 2001-এ তো সরকারে ছিলেন, সরকারের অংশ হিসেবে ছিলেন, পুরো দল জেনে। আচ্ছা, আমরা এরকম দেখেছি যে বিচার বিভাগের স্বাধীনতা, তারপর এই ধরনের বড় বড় যেই বিষয়গুলো, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো হলো রাজপথে স্লোগানে খুব ভালোই হয়। যেমন এখন এই চোরাগুপ্তা হামলার থেকেও আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতা চায়।
আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগের যারা যারা মাঝে মাঝেই কথা বলেন, তারপর ভোটের মানে সুষ্ঠু ভোটের চায়, অধিকার কিন্তু চায়। যেই একটা দল সরকারে চলে যায় তখন আর এগুলার কথা মনে থাকে না, তখন মনে হয় যে নিজের মতো করে পাই। আপনার কি মনে হয় এই জায়গাতে? আচ্ছা, আমি বলি একটু যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই স্বাধীন বিচার বিভাগ প্রয়োজন। আর স্বাধীন বিচার বিভাগ যথাযথভাবে কাজ করার জন্য একটা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রয়োজন। এই ব্যাপারে আপনি শুরুতেই বলেছিলেন যে বিএনপি এক সময় এই স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে একমত ছিল। বিএনপি এক সময় একমত ছিল এটা নয়, বিএনপি এখনও একমত আছে। আমাদের বিষয়টা সেখানে যে এই দাবিটা আমরা যখন একসঙ্গে রাজনৈতিক আন্দোলন করেছি, বিএনপিরও ছিল, আমাদেরও ছিল, সকলের ছিল, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এই যে এই বিচার ব্যাপারে বিভাগকে কারো কুক্ষিগত করছে কোনো আওয়ামী লীগ, যে দ্বিমত আওয়ামী নাই। লীগেরও ছিল এটা। হ্যাঁ, আওয়ামী লীগেরও ছিল। এবং বিগত জুলাই আন্দোলনের সময় যে প্রধান দাবিগুলো ছিল, উই ওয়ান্ট জাস্টিস, যদি একটা শব্দে বলি আমরা, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কিসের মাধ্যমে হবে? বিচার বিভাগের মাধ্যমে। আপনি যেটা ম্যাডামের কথা বললেন, তো ওনাকে এই পরিস্থিতিতে প্রথম কথা হলো ওনাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা তো কোনো মামলাই ছিল না। তারপরেও এইরকম সাজা জামিন হবে না, এটা তো কখনো হইতে পারে না। তো সেটা হলো যে যেহেতু আদিষ্ট হয়ে সব আমাদের বিচারকরা কাজ করতেন। আগের সরকারের একজন বিচারপতি, তিনি এখন পলাতক, নিজে পলাতক হয়েছেন 5ই আগস্টের পরপরই। তিনি একটা সভায় বলেছিলেন না, আমরা হলাম কি শপথবদ্ধ রাজনীতিবিদ। হ্যাঁ, শপথবদ্ধ রাজনীতিবিদ। তো ঠিক আছে, মানুষের একটা রাজনৈতিক মতামত থাকবে, কিন্তু যখন কিছু কিছু সাংবিধানিক পদে একটা লোক অধিষ্ঠিত হয় তখন কিন্তু তাদেরকে সব কিছুর ঊর্ধ্বে উঠতে হয়। একটা দলের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তো তাকে বিবেচনা করতে হবে, কারণ রায়টা তার হাত দিয়ে লেখা হবে। তো স্বাধীন বিচার বিভাগ আমাদের একটু ন্যূনতম আশা ছিল, যেমন এটা তো সংসদে অনেক কথা হয়েছে, আপনার তো নিশ্চয়ই এখানে টকশো হয়েছে, যে অনেকগুলো অধ্যাদেশ যে ল্যাপস হয়েছে, প্রধান প্রধান অধ্যাদেশগুলো যেগুলো আমাদের সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচার বিভাগ দরকার, স্বাধীন দুর্নীতি দমন কমিশন দরকার, স্বাধীন নির্বাচন কমিশন দরকার, এই অধ্যাদেশগুলো তো ল্যাপস হয়ে গেছে, গুম খুনের অধ্যাদেশ। তো বিএনপি বলছে যে আমরা অধিকতর শক্তিশালী আকারে এগুলো উপস্থাপন করব, প্রতিশ্রুতি আছে। আমরাও বিশ্বাস করি যে পরবর্তী সংসদে বা দ্রুততম সময়ের মধ্যে এগুলো আসবে সংসদে বিল আকারে, পরবর্তী অধিবেশনে আসবে। কিন্তু এই ন্যায় বিচার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য বিএনপি যদি এটাকে অধিকতর কার্যকরভাবে, শক্তিশালীভাবে, যে ফরম্যাটেই করুক না কেন, তার জন্য তো একটা সচিবালয় লাগবে। সচিবালয় তো একটা অফিস। তো এই সচিবালয়টাকে আরও 2-3 মাস রেখে আমরা তো এই বিএনপিতে এই আমার কাজটা একটা করতে প্রশ্ন পারতাম। আছে আপনার কাছে, বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে আপনার কি মনে হয় স্বাধীন বিচার বিভাগের এই সচিবালয়ই যথেষ্ট? আপনার যে বিচারকরা যারা আছেন, আমি তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, গত 15-17 বছরে যে রকমের বিচারের রায় দেখেছি আমরা, সেখান থেকে কি আপনার মনে হয় যে ব্যক্তি মানুষ হিসেবেও তারা সবাই নিরপেক্ষ, শুধুমাত্র স্বাধীন সচিবালয় দিয়ে দিলেই বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে? না, এটা হবে না। এখানে আমি আপনাকে একটা কথা বলি, স্বাধীন বিচার বিভাগ মানে বিচারপতি System. নিয়োগের একটা পদ্ধতি থাকবে। এখানে একক কোনো ব্যক্তির, যেমন আমরা বলি প্রধানমন্ত্রী তো এখন একজন আছেন, পরে আরেকজন হবেন। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বে যে এখন যেটা হয়, সরকার প্রধানের একক কর্তৃত্বে যে বিচারপতির নিয়োগ হয়, সেই তখন তো- বিচারপতি কি প্রধানমন্ত্রীর বিপরীতে যাবে কখনো? না, সে তো এখন যেতে পারছে না। কিন্তু যখন স্বাধীন বিচার বিভাগ হবে, সেখানে তো বিচারপতি নিয়োগের একটা পদ্ধতি থাকবে, সেটা তো প্রস্তাবে ছিল। যখন কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ হতে হবে না, প্রমোশনের জন্য দায়বদ্ধ হতে হবে না, বা নিয়োগ প্রাপ্তির জন্য দায়বদ্ধতা থাকবে না, তখন তারা ডেফিনেটলি স্বাধীনভাবে কাজ করবে। মানুষ তো, শিক্ষিত মানুষ তো, বিবেক আছে না, আমরা আশা করতে পারি। এটাই তো সারা বাংলাদেশে দুনিয়ার যে practice। দুর্নীতিবাজ যারা, তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং বিবেকবান। সারা দুনিয়ার প্র্যাকটিস এইটাই, যে মানুষ একটা জায়গায় গেলে তার দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এখন আমাদের যদি না হয়, আমাদের এটা দুর্ভাগ্য, বাট আশা তো বাদ আমি দেওয়া যাবে আপনার না। কাছে জানতে চাইছিলাম যে আমাদের দেশে যে দুর্নীতির কথাগুলো শোনা গেছে, তারা প্রত্যেকে উচ্চশিক্ষিত। জি, সেটা ঠিক আছে, কারণ ঠিক আছে, আমাদের সেটা শিক্ষা ব্যবস্থার কি মধ্যে ঠিক আছে আসলে? নৈতিক শিক্ষা নাই বললেই চলে।
মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কি মনে হয় যে শুধুমাত্র সচিবালয় গঠন করলেই এই স্বাধীন বিচার না, পাওয়া যাবে? শুধুমাত্র আপনার সচিবালয় গঠন করলেই যে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে এটা বলা যাবে না। আপনার আসলে আপনার আমাদের সবাইকে না আপনার বদলাতে হবে আর কি। বিচারালয়ে যারা আপনার বিচার কার্য পরিচালনা করবেন তাদেরকে বদলাতে হবে, তাদের মন মানসিকতা, নীতিবোধ, ব্যক্তিত্ব, রাষ্ট্র, সংবিধান, আইনের প্রতি তাদের দায়বদ্ধতা, এই সব কিছুই তো আপনার আমাদের আপনার বিবেচনার মধ্যে আনতে হবে। আমরা যদি না বদলাই, আমাদের আচার আচরণ, আমাদের নীতিবোধ, নৈতিকতা বোধ, আমাদের ভেতরের আমাদের মূল্যবোধ, আমাদের ভেতরের মানুষটা, এই মানুষটা যদি আমরা না বদলাই, তাহলে আপনার কেবলমাত্র ওই আপনার সচিবালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে, কেবলমাত্র আপনার আইন তৈরি করার মধ্য দিয়ে, কেবলমাত্র প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে আপনি মানে কাঙ্ক্ষিত আপনার ফলাফল আপনি লাভ করবেন না। সে কারণে সবার আগে দরকার হচ্ছে আপনাকে বদলানো, আমাকে বদলানো, আমাদের সবাইকে বদলানো। আপনাদের আমরা আবার একটা বিরতি যাচ্ছি, বিরতি থেকে ফিরে আলোচনায় থাকবে সেই বহুল আলোচিত পশ্চিমবঙ্গের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে 27 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য 27 কিলোমিটার জায়গা দিয়েছেন। সীমান্তে কাঁটাতার নির্মাণ তারা করতেই পারে, এটি নিয়ে আমাদের আলোচনার বিষয় না, কিন্তু এই বিষয়গুলো যত আলোচনায় আসবে তত বাংলাদেশ এবং এই ভারতের মধ্যে এক ধরনের তিক্ততা বাড়বে। এটিকে আপনারা কিভাবে দেখছেন? একইভাবে নাগরিকত্ব সংশোধনী আইন তাদের এখানে যেটা বলে যে যারা সিএ এর আওতায় পড়েন না তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে, এবং যেটি আমাদের জন্য একটু আশঙ্কাজনক যে অনেককেই তারা পুশিং করেছেন। একইভাবে এটার সাথে অধিকারের একটা রিপোর্ট আছে যে বিএসএফ অন্তত 17 জনকে মানে শেষ 2-3 মাসে 17 জনকে পুশিং করেছে বাংলাদেশে। 17 জনকে, অন্তত 17 জনকে, তার মধ্যে 2 জন আহত। এই বিষয়গুলো থাকছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইসমাইল মির্জাপুর জিরাওয়ারে। কর্নেল বাতেন, আপনার কাছে আসি। আমরা এখনকার যে আলোচনাটা, যে ভারতের পশ্চিমবঙ্গ, সেখানে এই নতুন দল আসার পরে মোস্তাফিজুর রহমান বাবুল, আপনি বিদগ্ধ অনেক দিনের রাজনীতি করে আসছেন, এই ইয়েটা দেখেছেন যে তৃণমূলের এই পতন এবং বিজেপির উত্থান বলবো না জয় বলবো আমি জানি না, তো পশ্চিমবঙ্গে উত্থান, হ্যাঁ পশ্চিমবঙ্গে উত্থান। এবং বিজেপির যিনি শুভেন্দু অধিকারী, তিনি আসলে মমতারই আর একজন, এবং আমরা জানি যে বিজেপিকে কিন্তু ডেকেই এনেছেন মমতা পশ্চিমবঙ্গে, এর আগে বিজেপি আর আসেনি। তো এই শুভেন্দু অধিকারী যেদিন জিতলেন, জেতার সঙ্গে সঙ্গে প্রথমে এই কাঁটাতারের বেড়ার কথা বললেন। কাঁটাতারের বেড়া তারা দিতেই পারে, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের দেশের কি প্রোগ্রেসটা হবে, বা উনি আসাতে আমাদের যে পুশিনের আশঙ্কা আমরা দেখছি, বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হচ্ছে। জিওপলিটিক্যালি আসলে এই ক্ষেত্রে বাংলাদেশে বিরোধী দল এবং সরকারি দলের ভূমিকা কি, তারা কি ঐক্যমতে থাকবে কিনা, আপনার কি মনে হয়? তা আমাদের এই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে তার একটা তাৎক্ষণিক প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়বে, এটা বরাবরই ধারণা ছিল। আর এবারে বিজেপি এইভাবে আসবে একেবারে, এটাও মানে আমার মনে হয় এইভাবে আমরা ভাবি নেই অনেকেই। তো যাকে এসে যাওয়ার ফলে যেটা হওয়ার কথা তাই হচ্ছে। শুভেন্দু অধিকারী, যদিও সে বেসিক্যালি তৃণমূলের লোক, তৃণমূল থেকে কোনো দুর্নীতি বা কিছু একটা কারণে সে তৃণমূল থেকে বের হয়ে গেছে, পরে ওই সময় তার দুর্নীতির বিষয়ে আসলে বিজেপি একসময় প্রচার করত, যে ভিডিওগুলো এখন সেটা মাফ করে দেওয়ার ইয়েতে সে জনতা পার্টিতে ঢোকে, মোদি তাকে এখন এটা প্রভাব তো আমাদের রাজনীতিতে পড়বে, আমাদের মানুষের মধ্যে পড়বে কিছুটা হলেও। মানুষের মধ্যে স্থিরতা আছে। বিগত সরকার মানে রাজনৈতিক সরকার বিদায় হওয়ার পর থেকে
পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া খুব আক্রমণাত্মক ভঙ্গিতে সার্বক্ষণিক বাংলাদেশের বিপক্ষে এই বিজেপিকে আনার পিছনে এটা একটা কাজ করছে। এটা একটা কাজ করছে, তারা কথা বলছে এবং খুবই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছে, যেগুলো আদৌ সত্য নয়। বাংলাদেশে এই ধরনের কোনো রাজনৈতিক দল নাই, যদিও তারা বরাবরই ধর্মীয় দলগুলোকে সাম্প্রদায়িক দল হিসাবে বলার চেষ্টা করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন যে ধর্মীয় দলগুলো রাজনীতিতে আছে আমাদের, হেফাজত ইসলাম বাদে, কারণ হেফাজত ইসলাম তো আর রাজনৈতিক দল না, তারা একটা প্ল্যাটফর্ম। বাকি যে দলগুলো আছে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন বা হস্তান্তর বা ক্ষমতা গ্রহণে বিশ্বাস করে। কাজে এখানে কেউ যে চরমপন্থী বা উগ্রপন্থী এরকম মনে করার কোনো কারণ নাই। প্রত্যেক সোসাইটিতে কিছু এলিমেন্ট থাকতে পারে যারা উগ্র চিন্তাভাবনা করে বা বক্তব্য দেওয়ার সময় অ্যাটলিস্ট উগ্র বক্তব্য দেয়। এছাড়া এই ব্যতিক্রম ছাড়া আমাদের এখানে সাম্প্রদায়িক দৃষ্টিতে বিবেচনা করে বা ধর্মীয় প্ল্যাটফর্মে অবস্থান করে এরকম আমার কাছে মনে হয় না। তারপরেও পশ্চিমবঙ্গে যদি উস্কানিমূলক আচরণ চলতেই থাকে, যেমন যে জায়গা বরাদ্দ দেশে, এটা আমি যতটুকু জানি, যেটা আইন আছে বা নিয়ম আছে বা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস আছে, যে প্রতিবেশী দেশের সঙ্গে আলাপ আলোচনা করেই করতে হবে যদি তারা বর্ডারে কোনো কর্মকাণ্ড একটা নির্দিষ্ট সীমার মধ্যে করতে চায়। তারা তো জিরো লাইন দিয়ে করবে, তাই না? তাহলে এটা নোম্যান্সল্যান্ডে, হ্যাঁ, যেটা নোম্যান্সল্যান্ড রেখে তারপর করতে হবে, করবে। তো এইটা করতে গেলে আলোচনা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই করার কথা। আমরা শুনি নাই সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, আমার মনে হয় কোনো আলোচনা হয় নাই। এবং বরাবরই তো আমাদের বর্ডারে কিলিং হচ্ছে, এখনও হচ্ছে। তবে এবারে আমরা শুনলাম যে বিজেপি একটু সতর্ক অবস্থানে আছে, তারা হয়তো প্রতিবাদ করছে, প্রতিবাদ করার কারণে ওরা আবার বিএসএফ আবার পিছিয়ে গেছে। তো এই উত্তেজনা তো থাকতেই পারে আমাদের রাজনীতিতে। তবে অনেকে বলে যে ওখানে উগ্রপন্থার উত্থান হয়েছে, বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হবে, এটা আমার কাছে ওইভাবে মনে হয় না। জি, মোস্তাফিজুর রহমান বাবুল, আমি এই বিষয়টা জানতে চাই। আরেকটু বিষয় জানতে চাই যে এই কাঁটাতারের বেড়া, এটা কি মুখের কথা নাকি এটা কি এমন খুব ইম্পর্টেন্ট বিষয় হলো পশ্চিমবঙ্গের কারণে জন্য? আপনার কাঁটাতারের বেড়াটা কিন্তু নতুন ইস্যু না, নতুন ইস্যু। কাঁটাতারের বেড়া ওরা অনেক আগে থেকেই দেওয়া শুরু করেছে আর কি। তো আসলে আপনার ইন্ডিয়া এবং এবং আপনার আমরা ইন্ডিয়া আপনার বাংলাদেশকে ওরা যেভাবে মানে দেখতে অভ্যস্ত, বিশেষ করে বিগত সময়গুলোতে ইন্ডিয়া আপনার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করেছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা চেয়েছে যে বাংলাদেশে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বাংলাদেশে ভোট হোক, নির্বাচন হোক, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, ইন্ডিয়া কখনই চায় নাই। কিন্তু বাংলাদেশ আমরা ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্টে কোন দল থাকবে, কোন দল সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালনা করবে, পশ্চিম বাংলার নির্বাচনে কারা ক্ষমতায় আসবে, কারা 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 ক্ষমতার থেকে আপনার সিটকে পড়বে, এটা কিন্তু আমাদের ইস্যু না। পশ্চিমবাংলার মানুষ তারা আপনার তাদের বিবেচনার থেকে তারা আপনার নির্ধারণ করছে যে কারা আগামী 5 বছরের জন্য পশ্চিমবাংলার সরকার পরিচালনা করবে আর কি। তো আমরা যেটা আশা করি, আমরা মানে পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়েই মৌলবাদী একটা দলকে তাদের ক্ষমতায় রাখছে আর কি। এবং পুরো ভারতেই রাখছে, 3 বার নরেন্দ্র মোদীকে জেতাচ্ছে। সেন্ট্রালি তো আপনার বিজেপি তো ক্ষমতায়, কিন্তু তারা বাংলাদেশকে বলে সাম্প্রদায়িক এবং দেশ। 3 টাইমের মতো ক্ষমতায়। তো কাজে পশ্চিম বাংলাতে মমতা শাসন ছিল টানা আপনার 15 বছর। এই 15 বছরের শাসনের অবসান হয়ে গেল গিয়ে। তো এখন আমরা বাংলাদেশে, ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী, আমরা ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চাই, সবসময়ই চাই। কিন্তু বাংলাদেশের স্বার্থকে আপনার জলাঞ্জলি দিয়ে না, বাংলাদেশের স্বার্থকে আপনার ছোট করে না, খাটো করে না আর কি। ভারতের সাথে সম্পর্ক হবে আমাদের মর্যাদার ভিত্তিতে, আমাদের
আমাদের আমাদের যে স্বার্থ, বাংলাদেশের যে স্বার্থগুলো আছে, ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত প্রশ্নগুলো আছে, সেসব প্রশ্নের একটা ন্যায়সঙ্গত সমাধান করে আমাদের ন্যায্য হিস্সা এটা 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 আমরা চাই। এটা পানি ইস্যুতে, আপনার ব্যবসা বাণিজ্য ইস্যুতে। তো আমরা মনে করি যে আপনার এখন ঠিক এই মুহূর্তে যে কাঁটাতারের যে ইস্যুটা, এই ইস্যুতে হ্যাঁ তারা তো আপনার তাদের সীমানার মধ্যে তারা কাঁটাতার দিচ্ছে, কাঁটাতারের বেলা তারা দিচ্ছে আর কি। ফলে এই নিয়ে আমাদের আপত্তি করবার কিছু নাই। আবার একটা প্রতিবেশী দেশ হিসাবে একটা আলাপ আলোচনার ভিত্তিতে না, তাদের আলোচনাটা একটু বেশি মনে হচ্ছে না যে এটা নিয়ে দিলে দেন, কিন্তু এটা নিয়ে এত কথা কেন? হ্যাঁ, মানে এটা নিয়ে এত আলোচনার দরকার নাই, এত আলোচনার দরকার নাই। বাংলাদেশে আমরা তো আশা তো করতেই পারি যে একটা প্রতিবেশী দেশ তারা কাঁটাতারে বেড়া দিবে, তাদের সীমানার মধ্যেই তারা দিবে, কিন্তু সেই কাঁটাতারে বেড়াটা দেওয়ার আগে প্রতিবেশী হিসেবে একটা যদি তারা মনে করে বাংলাদেশের সাথে তারা যদি বন্ধুত্ব চায় বা বাংলাদেশের সাথে যদি তারা একটা ইতিবাচক সম্পর্ক অগ্রসর করতে চায়, তাহলে তাদের এটা উচিত ছিল যে এইসব ইস্যুতেও বাংলাদেশকে আস্থায় নেওয়া, বাংলাদেশের সাথে আলোচনায় আপনাদের দুজনকে অংশগ্রহণ করা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কি চাই, ভারত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী। আমরা এই বৃহৎ প্রতিবেশীর জায়গায় আমরা এটা বলতে চাই যে ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী বন্ধুরাষ্ট্র, কিন্তু সেই বন্ধুরাষ্ট্রটা এমনি এমনি বলতে চাই না। যেমন শেখ হাসিনার সব কিছু দিয়ে দিয়ে বন্ধুত্ব বানিয়েছে, আমরাও দিতে চাই, কিন্তু সমপরিমাণ নিতেও চাই। তারাও দিবে, আমরাও দিব, এবং আমরা পাশাপাশি থাকব। এই ইয়েটা খুব দ্রুতই ভারত সরকারও বুঝবে। ভারতে কোন সরকার থাকলো, ভারতে মৌলবাদী দল থাকলো না উদারপন্থী দল থাকলো, আমাদের কোনো বিচার বিবেচনার কিছু যায় আসে না, কিন্তু আমরা যে স্বাধীন সার্বভৌম দেশ, এটা যেন ভারত মনে রাখে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।